আপনি যদি মেয়র নির্বাচিত হন ভবিষ্যতে প্রথম 100 দিনে কোন কোন কাজগুলোকে গুরুত্ব দেবেন? প্রথম 100 দিনে আমার ঠাকুরগাঁয়ে আপনাকে এর আগেও বললাম যে আমাদের ঠাকুরগাঁয়ের রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ, নেই বললেই চলে, উঠে গেছে সব। তো এই কাজগুলি আগে করতে হবে 100 দিনের মধ্যে। আপনার প্রথমেই রাস্তা এবং এই যে আপনার আবর্জনা বর্জ্যর যে অবস্থা, বর্জ্য কোনো শোধনাগার নাই ঠাকুরগাঁয়ে, সেই কাজটিকে প্রথম করতে হবে। নাহলে আপনি মনে করেন যে রাস্তার পাশে বর্জ্য পড়ে থাকে, এইগুলি মনে করেন যে এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা দেখেননি। প্রথম কাজ এই 100 দিনের মধ্যে এই কাজগুলি আগে হাত দিতে হবে। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। তিনি ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাফুফের লীগ কমিটির সদস্য এবং এফবিসিসিআইয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব শরীফুল ইসলাম, চ্যানেল 24-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আছি, দোয়া আপনাদের, ভালো আছি। এখন ব্যস্ততা কেমন যাচ্ছে? এখন তো সামনে যেহেতু জাতীয় নির্বাচন, বুঝতেই পারছেন যে আমাদেরকে মাঠে ব্যাপক কাজ করতে হচ্ছে, জনগণের কাছে যেতে হচ্ছে, ভোট চাইতে যেতে হচ্ছে। সেই কারণেই ব্যস্ততা এখন অনেক বেশি। আপনার প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আপনি নির্বাচিত মেয়র না হওয়ার পরেও ঠাকুরগাঁয়ে আপনি জনতার মেয়র হিসেবে পরিচিত। এই নির্বাচিত না হওয়া সত্ত্বেও জনতার মেয়র হয়ে উঠলেন কিভাবে? আসলে দেখুন, আমি ঠাকুরগাঁয়ে আমি ছোটোবেলা থেকে রাজনীতি করি, রাজনীতির সাথে জড়িত। আমরা সাধারণ মানুষের সাথে মিশেছি দীর্ঘদিন, একসাথে চলা সাধারণ মানুষের সাথে। আমাদের ছোট শহর এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছি সবসময়, এবং মানুষের বিপদের সময় খেলাধুলার মাঠে ব্যবসায়ীদের সাথে চলাফেরা করা, বিসিসিআই করা, আপনার চেম্বার ভোট করা, ব্যবসায়ী সমিতি ভোট করা, এই বিভিন্ন কাজ করতে গিয়ে আমার জনসাধারণের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আর আমি সবসময় ক্লাব কেন্দ্রিক মিশেছি বেশি, খেলাধুলার সাথে মিশেছি বেশি। সেই কারণে ইয়াং জেনারেশনটা আমার সাথে সবসময়ই ছিল ঠাকুরগাঁর, এবং তাদের সাথে আমি কাজ করেছি। আর 21-এ যে আমি নির্বাচন করেছি, পৌরসভার মেয়র নির্বাচন করেছি 7 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি 7 তারিখ, 14 তারিখে ভোট ছিল। ঠাকুরগাঁ একটি অন্ধ মানুষকে জিজ্ঞাসা করলেও বলতো যে আমি মেয়র। কিন্তু 8 তারিখ থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার আমার সব কর্মীদেরকে ধরে নিয়ে যায়, আমাকে একা করে দেয়, এবং আমার পাশে কোনো কর্মী দাঁড়িয়ে থাকলেও তাকেও ধরে নিয়ে গেছে। সেই কারণে 14 তারিখে তখন আর আমরা মাঠে দাঁড়িয়ে থাকতে পারিনি। এবং আপনি দেখবেন তখন একটা আলোচিত বক্তব্য আছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী গিয়েছিলেন, ওখানে যা বলছেন যে বিএনপি যারা করেন তারা ঠাকুরগাঁ ছেড়ে দেন, এই বক্তব্যও দিয়েছে। ভোট কি হয়েছিল? ভোট হয়েছে একতরফা। আমাদের ভোটাররা কি ভোট দিতে যেতে পেরেছে? না, আপনার খুব মিনিমাম, এবং তারা নিজেরা ভোট মেরেছে। এবং তৎকালীন মামুন নামে একজন ইউনো ছিল, সে নিজে ভোট মেরেছে। আমার আপন ভাস্তি ছিল ওই কেন্দ্রে, এবং আমার ভাস্তিকে সে একটা রুমে তালা মারে রেখেছিল। আপনাকে ঠাকুরগাঁর স্থানীয় রাজনীতির পাওয়ার হাউস বলা হয়। একজন তরুণ নেতা হিসেবে রাজনীতিতে আপনার এই সাফল্যের ম্যাজিক ফর্মুলাটা কি? আপনি আসলে রাজনীতি এমন একটা জিনিস, আপনি যদি চর্চা করেন সবসময়, এবং আপনি যদি মনে করেন যে আপনি সাধারণ মানুষের সাথে চলবেন, সাধারণ মানুষের সাথে কাজ করবেন, মানুষ অবশ্যই আপনাকে গ্রহণ করে নেবে। এবং আপনার উদ্দেশ্যটা ভালো থাকতে হবে যে আমি জনগণের জন্য কাজ করব, সাধারণ মানুষের জন্য কাজ করতে, তাহলে মানুষ, আমি বিশ্বাস করি যে আপনাকে, সে আমি হই অন্য কেউ হোক, তাকে মানুষ গ্রহণ করে নেবে। আপনি ঠাকুরগাঁ পৌর বিএনপির সভাপতি এবং পাশাপাশি আপনি জেলা কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। দুটো বিপরীতমুখী দায়িত্ব, এই দুটো দায়িত্ব আপনি আসলে কিভাবে সামলান? আসলে বলি, আমি জেলা বিএনপির কোষাধ্যক্ষ আগে থেকেই ছিলাম, পরে আমি আপনার পৌর বিএনপির সভাপতি হয়েছি। ওই যে কথা আমি আপনাকে বললাম যে আমার কর্মীদের আমার প্রতি এত বড় আস্থা যে আপনার মনে করে যে ভাইয়া এই কাজগুলি করতে পারবে। আমি পৌরসভার যখন দায়িত্ব নিয়েছি, আমি পৌরসভার একদম, আপনি দেখবেন আমার চলাফেরা বা আপনাদের কাছে অনেক ভিডিও হয়তো এসেছে, যে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছি। আমার কর্মীদের আস্থার জায়গা, আমার কোনো কর্মী কখনো বিপদে পড়লে আমি রাত যদি 4টাও হয় আমি বেরোয় এসেছি, আমি ঝাঁপিয়ে পড়েছি, তাদের পাশে দাঁড়া থাকার চেষ্টা করছি। এবং আপনার সাধারণ মানুষ যদি আমার কাছে খোলামেলা যেতে পারে, আমার কাছে কোনো মানুষের, গরিব মানুষের সবাই বলে যে আমি গরিবের বন্ধু, এটাও একটা কথা আছে। তা আমি গরিব মানুষের জন্য যখনই, আমি যত কষ্টেই ছিলাম আমি সাধারণ মানুষের জন্য করেছি। এটা কি এখন নির্বাচন কেন্দ্রিক নাকি আগে থেকেই? আপনারা তো সাংবাদিক মানুষ, আপনারা খোঁজ নিয়ে দেখবেন,
আমার শুরু থেকে জীবনে মানে রাজনীতি যখন থেকে শুরু করছি তখন থেকে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এবং সাধারণ যারা শ্রমিক সেক্টরগুলি আছে তারা আমার প্রচণ্ড আস্থা, আমাদের প্রিয় মহাসচিবের উপর যেমন আস্থা আছে আমার প্রতিও তাদের আস্থা আছে। আপনার রাজনৈতিক জীবনের সবথেকে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটি? না, চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল আপনার পৌরসভা নির্বাচনটাই, যেহেতু জীবনে প্রথম নির্বাচন ছিল আমার এটা, বা জনগণের ভোটে নির্বাচিত হওয়া। সেই সময়টা যে আমি ভোট করতে পারতাম তাহলে বুঝতাম যে ভোটটা যদি হতো, ফেয়ার ভোট হতো, তাহলে অবশ্যই নির্বাচিত হতাম আল্লাহর রহমতে। কিন্তু যেহেতু ভোটটা হলো না শেষ পর্যন্ত, সব ছিঁড়ে নিয়ে গেল, তো আর সেই চ্যালেঞ্জটা তো গ্রহণ করতে পারিনি। আমরা তো আর সন্ত্রাসী না যে সন্ত্রাস করে ভোটটা নিব। আমরা জনগণের ভোটের প্রতি বিশ্বাস করি, জনগণের ভালোবাসার প্রতি আমাদের আস্থা আছে। জনগণ আমাদেরকে ভালোবাসলে আমাদেরকে নির্বাচিত করবে। আগামীতে আপনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র পদে ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? ইনশাল্লাহ আগামীতে দেশের আপনার পার্লামেন্ট জাতীয় নির্বাচন হয়ে গেলেই আমরা স্থানীয় নির্বাচন যখন শুরু হবে ইনশাল্লাহ আমি আবার মেয়র নির্বাচন করব। আপনার সিটি অফ ভিশন কি পরিকল্পনা করছেন? আমাদের যেমন ধরেন যে পরিকল্পনা আছে, আমাদের ঠাকুরগাঁও বললাম যে ছোট্ট একটি পৌরসভা, এখন ছোট বলা যাবে না, এখন প্রায় 70,000 ভোট। আপনার আমাদের রাস্তাঘাটের অবস্থা গত 10 বছরে কোনো আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি। প্রথমেই যে কাজগুলি হবে যে জনসাধারণের জন্য প্রথমে রাস্তা এবং ড্রেন করা, যে এটা যদি না হয় আপনার বিশেষ করে আমাদের মা বোনেরা, বয়স্ক মা বোনেরা রিক্সা পর্যন্ত যেতে পারে না, প্রথম উন্নয়নে এই কাজগুলি হাত দিতে হবে। আপনার মাদকের বিরুদ্ধে যে কথাগুলি আমরা সবসময় বলি, যে মাদকের বিরুদ্ধে একটা বিভিন্ন এলাকায় সেইভাবে সকলকে নিয়ে একটা কমিটি করে মাদক বিরোধী একটা প্রচারণা চালাতে হবে, যেন আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদের ভাইয়েরা আছে, ছোটো ভাইয়েরা আছে, তারা যেন আর ভুল পথে না যায় সে ব্যবস্থা করতে হবে। এবং ঠাকুরগাঁয়ে আপনার মনে করেন যে নতুন কিছু মনে করেন যে প্রজেক্ট নিয়ে আসে, যে আমাদের ধরেন যে ভালো একটি শিশু পার্ক নেই ঠাকুরগাঁও আমার পৌরসভার ভিতরে, আমাদের ঠাকুরগাঁও চেম্বারে মেলা করার একটি মাঠ নেই। এগুলো নিয়ে সরকারের সাথে তখন দেন দরবার করতে হবে যে আমাদের এই কাজগুলি করার জন্য। এবং আমাদের ঠাকুরগাঁও মিনি স্টেডিয়াম নেই, যেখানে আপনার বাচ্চারা আপনার সুইমিং পুল থাকবে, জিম থাকবে, আপনার বাস্কেট খেলা, যেটা আমরা মিনি স্টেডিয়াম বলি। একটা বড় স্টেডিয়াম আছে, সেটারও আপনার সংস্কার নেই, এবং গত 10-15 বছরে তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এখন আবার নতুন করে আমরা সকলে মিলে ঠাকুরগাঁও বর্তমান জেলা প্রশাসক মিলে আমরা চেষ্টা করছি ঠাকুরগাঁও খেলাধুলার মানকে ধরে রাখার জন্য। এবং যেহেতু আমি ফুটবল লিগের মেম্বার হয়েছি, ইতিমধ্যে ঠাকুরগাঁও ফুটবল খেলাকে আমি জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট করেছি, আবার বিভিন্ন জায়গায় ফুটবল বিভিন্ন মাঠে আমরা খেলাধুলা করছি। এবং আমি বিশ্বাস করি এটা যদি আমরা ধারাবাহিকতা রক্ষা করি, ঠাকুরগাঁয়ের খেলাধুলার উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, এবং আপনার ভবিষ্যৎ কিছু পরিকল্পনা, তখন পরিকল্পনা বৃদ্ধি নিয়ে বসে ঠাকুরগাঁও কীভাবে উন্নয়ন করা যায় সেটাকে আমাদেরকে মাথায় নিতে হবে। যখন নির্বাচন হবে তখন নিশ্চয়ই আপনার একজন মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেন, তাকে রেখে আপনাকে কেন ঠাকুরগাঁওবাসী ভোট দেবে? না, আমি আপনাকে প্রথমে এর আগেই বলেছি, আমরা জনগণের প্রতি আমাদের আস্থা আছে, আমরা জনগণের সাথে কাজ করছি দীর্ঘদিন, একদম বাল্যকাল থেকেই রাজনীতির সাথে জড়িত। এবং সেই আশা থেকে যে আমরা সাধারণ মানুষের সাথে সবসময় থেকেছি, ওনারাও আমাদের বিপদে পাশে ছিলেন, আমরা ওনাদের সাথে ছিলাম, সেইটা তো আমাদের একটা বড় মনোবল আছে, আমাদেরকে জনগণ ছেড়ে যাবে না, জনগণ আমাদের সাথে থাকবে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন আইকনিক নেতার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন, তার ছায়াতলে থেকে রাজনীতি শিখেছেন বা রাজনীতি এখনও করছেন। আপনার কাছে কি কখনো মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছায়াতলে থাকার কারণে আপনি আপনার স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারিয়ে ফেলছেন? জি না, আমি যদি আপনাকে বলি, আপনি জানেন যে ওনাকে সবাই স্যার বলে, উনি যেহেতু ঠাকুরগাঁও কলেজের টিচার ছিলেন, দিনাজপুর কলেজের ছিলেন, ঢাকা কলেজের ছিলেন, এবং ওনার হাত দিয়ে আমার রাজনীতিতে আসা। উনি আমাদেরকে তিলে তিলে রাজনীতি শিখিয়েছেন, মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয়, মানুষের সাথে কী কথা বলতে হয়, মানুষের বিপদের সময় কীভাবে পাশে দাঁড়িয়ে থাকতে হয়। রাজনীতি শিখাটাই তো ওনাকে দিয়ে। উনি আজকে যে যত কিছু করেছি, এই ব্যবসায়ী সংগঠনে এসেছি, ফুটবল ফেডারেশনে এসেছি, রাজনীতি এই জায়গায় এসেছি, ওনার কাছে শিক্ষা নিয়ে এখানে আমি এসেছি। এবং আমি বিশ্বাস করি যে উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা ওনার সেই সম্মান এবং সেই অবস্থা ধরে রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করব। সমালোচক যারা আছেন তারা বলে থাকেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা ছাড়া ঠাকুরগাঁয়ের একটি গাছের পাতাও নড়ে না। আসলে কথাটি কতটুকু সত্য? এই কথাটি একেবারেই সত্য নয়। আমি আপনাকে যদি বলি যে আমরা এই যে দেখেন, আমাকে যখন উনি নমিনেশন দিয়েছিলেন পৌরসভার, উনিকে নির্বাচনের মাধ্যমেই দিয়েছিলেন। আমার পৌর কমিটি তো তৎকালীন যারা ছিলেন, ওয়ার্ড কমিটি, সেটা দিয়েছিলেন। আবার এই যে জেলা কমিটি কয়েকদিন আগে হলো, আপনারা অনেক সাংবাদিক ভাইরা ওখানে গেছিলেন, নির্বাচনের মাধ্যমে কিন্তু জেলা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সভাপতি প্রতিনিধিত্ব ছিল না।
আপনার সেম যখন পৌরসভায় আমি যখন সভাপতি দাঁড়ালাম, তখনও কিন্তু নির্বাচনের মাধ্যমে হয়েছে, উনি কোনো হস্তক্ষেপ করেন না। আসলে উনার মানুষ ভালোবাসেন, উনার প্রতি সেই শ্রদ্ধাবোধটুকু আছে, জানেন যে উনি যে কথাটা বলেন উনি দূরে দেখেন সবসময়। উনি আমাদেরকে একটা কথা বলতেন, রাজনীতি সবসময় দূরে দেখবা, তাহলেই সফল হবা। উনি হয়তো আমাদেরকে পরামর্শ দেন যে এটা করুন, এইটা করলে ভালো হবে। সেটা তো একটা রাজনৈতিক নেতা, উনি আমাদের গার্জিয়ান, উনি আমাদের অভিভাবক, উনি করতেই পারেন, বলবেন। কিন্তু উনি কখনো নোংরামি হস্তক্ষেপ করেননি কোনোদিন পলিটিক্স। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবর্তমানে ঠাকুরগাঁয়ের রাজনীতিতে কি আপনাকে এই জনগণ বেছে নেবে? না, আমাদের জেলা সভাপতি আছেন, আমাদের প্রিয় মহাসচিব সাহেবের ছোটো ভাই মির্জা ফয়সাল আমিন, উনি এখন জেলা বিএনপি সভাপতি দায়িত্বে আছেন। উনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, উনি ঠাকুরগাঁর পৌরসভার মেয়র ছিলেন। উনি হলো আমাদের এখন গার্জিয়ান। যেহেতু মহাসচিব সাহেব ঢাকায় সবসময় থাকতে উনি রাজনৈতিক ব্যস্ত থাকেন, আমরা আমাদের ওই প্রিয় সভাপতির সাথে একসাথে কাজ করি এবং উনিই আমাদেরকে দেখভাল করেন। আপনি কি স্থানীয় রাজনীতি করবেন নাকি জাতীয় রাজনীতিতে আসার পরিকল্পনা আছে? না, আপনি মানে জাতীয় রাজনীতি তো আপনার বিষয়টা হলো যে এরকম, যদি কখনো সুযোগ হয় আসার, সেটা তো একটা বিষয়, সবারই ইচ্ছা থাকে। কিন্তু এখন আমরা স্থানীয় রাজনীতি করছি। স্থানীয়ভাবে আমাদের প্রিয় মহাসচিব সাহেব যেহেতু এলাকায় থাকতে পারেন না, ওনার কাজগুলি আমাদেরকে করতে হয়। আমরা যারা দায়িত্বে আছে এখন আছি, এবং জনগণের সাথে শীর্ষ সম্পর্কটা আমাদেরকে বজায় রাখতে হয়। সেই কারণে আমাদের এই মুহূর্তেই জাতীয় রাজনীতি আসার কোনো সুযোগ আছে বলে মনে করি না। মানে সুযোগ আসার সম্ভাবনা নাই কেন? না, পরে যখন আপনার নির্বাচন হয়ে যাবে, আপনার দেশে একটা আপনার নির্বাচিত গভর্নমেন্ট থাকবে, দেশে একটা আইন শৃঙ্খলা স্থিতিশীল অবস্থা থাকবে, তখন হয়তো আমাদের বলতে পারি যে আমরা কেন্দ্রের রাজনীতিতে আসবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কি আপনার কোনো পারিবারিক সম্পর্ক আছে? না, ওনার সাথে পারিবারিক সম্পর্ক, এটি তো পরিবার, আমরা তো বিএনপি সকলে মিলে একটা পরিবার, এবং উনি আমাদেরকে সবসময় পরিবারের মতোই, ছোটো ভাইয়ের মতোই দেখেন, ছোটো ভাইয়ের মতো আদর করেন। এবং বললাম না, ওনার হাত দিয়েই তো এখানে এসেছি। উনি শিখিয়েছেন যে এই কাজটা ভালো না, এটা করবা না। রাজনীতি মানুষের কাছে যাও, মানুষের দুয়ারে যাবা, মানুষের ঘরে পৌঁছে যাবা রাজনীতি করার জন্য। অনেকে মনে করেন যে আপনি তার রাজনৈতিক উত্তরসূরি ঠাকুরগাঁয়ে। না, এটা সঠিক না। ওনার ছোটো ভাই আছেন, আমি বললাম জেলা বিএনপির সভাপতি, এবং উনি অনেক চৌকস নেতা, এবং আমরা তার নেতৃত্বে আমরা এখন দলকে সুসংগঠিত করছি, এবং আবার আগামী জাতীয় নির্বাচনে উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এবং ওনার পরামর্শে আমরা এখন চলছি। জাতীয় নির্বাচনে আপনার আসনের প্রার্থী কি মির্জা ফখরুল ইসলাম জি, আলমগীর? আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব। এবং অন্য আসনে তো দলের অন্য নেতারা রয়েছে। জি, অন্য আরেকটি আসনে আমাদের জাহিদুর রহমান সাহেব আছেন। উনি আপনার 18 নির্বাচনে উনি নির্বাচিত হয়েছিলেন, পরে উনি পদত্যাগ করেছেন। আর একটি সিটে এখনও আপনার নমিনেশন দেওয়া হয়নি, হয়তো এই মাসেই হয়তো দিয়ে দিবেন, কেন্দ্র সিদ্ধান্ত দেননি এখন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মূল প্রতিদ্বন্দ্বী কে থাকবেন? ওনার মূল পদ্ধতি এই মুহূর্তে যেহেতু আপনার আওয়ামী লীগ নেই, তাহলে জামাত ইসলামের একজন প্রার্থী আছেন, যিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, দেলোয়ার সাহেব আছেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কি নির্বাচনের মাঠে প্রচারণা ঠিকভাবে করতে পারবেন? হ্যাঁ, উনি তো প্রচারণা করছেন। আমি আপনাকে একটু বলি, নির্বাচনের সময় আপনাদের তরফ থেকে কোনো বাধা আসবে কিনা? আমি আপনাদের একটু কথা অবগত করি। আমাদের প্রিয় মহাসচিব, আপনারা ওনাকে সবাই চিনেন, জানেন উনি কী ধরনের মানুষ। উনি সবসময়, আমি যে কথাটা আমরা বলি, যে উনি একজন সৎজন মানুষ, সৎ চিন্তা করে, ভালো চিন্তার মানুষ, এবং এই সমাজে ওনার মতো রাজনীতিবিদ আছে বলে এখন আমি মনে করি যে কিছু ভালো মানুষ রাজনীতি করেন। এবং দেখেন যে এই যে দেলোয়ার সাহেব আপনার মিটিং শুরু করেছেন, উনিও ওনার গণসংযোগ করছেন, কোথাও কিন্তু একটি কথা হয়নি এই পর্যন্ত। উনি ওনার ভোট করছেন, আমরা আমাদের ভোট করছি, এবং আমরা বিশেষ করে আমরা ঠাকুরগাঁয় মানুষেরা কিন্তু খুব নরম মানুষ। আমাদের এলাকায় কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ হয় না বললেই চলে, রাজনীতিতে বিশেষ করে। আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদের উপরে মামলা দিয়েছে, অত্যাচার করেছে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা গোটা দেশেই করেছে। কিন্তু এই জামাত নির্বাচন করে জামাতের মতো করে, আমরা বিএনপি আমাদের ধানের শীষ নিয়ে আমরা আমাদের মতো করে নির্বাচন করব। আপনার যারা সমালোচক, তারা আপনাকে নিয়ে নানা বিতর্কিত কথাবার্তা বলে থাকে। এই যে বিতর্কিত নানান ধরনের মন্তব্য তারা করে থাকে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আমি বলি, আপনি যখন কাজ করবেন, যারা কাজ করে তাদেরই তো সমালোচনা হবে। আমি ধরেন যে আমি যদিও ব্যবসা করি, আমি সারাদিনই রাজনীতি করি বললেই চলে। তো আমি যখন কাজ করবো, হয়তো 10টা কাজ করতে একটা ভুলও হতে পারে, তো এটা অস্বাভাবিক, তো মানুষ। তো সেইখানে যারা প্রতিদ্বন্দ্বী থাকে অনেক সময়, বা যারা অপোজিশন পার্টি থাকে, তারা তো সমালোচনা করার চেষ্টা করবেই। রাজনীতি তো সমালোচনা সহ্য করতে হবে। আপনি যদি এই সাবেক প্রধানমন্ত্রীর মতো আপনি সমালোচনা সহ্য করবেন না, আপনি
আবার আপনি এই গণতন্ত্র, বিষয়ে সমালোচনাটাকে পজিটিভলি নিচ্ছেন? হ্যাঁ অবশ্যই, গণতন্ত্র চর্চা করলে তো আপনার সমালোচনা মেনে নিতে হবে, প্রতিপক্ষ তো আপনার বিরুদ্ধে কথা বলবেই, সেটাকে নিয়েই তো আপনি রাজনীতি করেন। আরও শিক্ষা নেবেন প্রয়োজন ওখান থেকে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি ওখান থেকে শিক্ষা নিব যে না, এটা আমার ঠিকই ভুল হয়েছে। আপনি বাফুফের লীগ কমিটির সদস্য, এই ফুটবল নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? ফুটবল নিয়ে আমরা যে ইতিমধ্যেই আমরা লীগ কমিটি ঢাকায় মিটিং করেছি, আমাদের যে লীগ কমিটির সভাপতি আছেন ইকবাল সাহেব, উনি সব বসেছি। আমরা জেলাগুলিতে নতুন করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লীগ খেলা শুরু করব। এবং আমরা ইতিমধ্যে ঠাকুরগাঁয়ে আমরা মিটিং করে ডেট করে দিয়েছি যে আমরা চেষ্টা করছি ভোটের আগেই ঠাকুরগাঁয়ে সেকেন্ড ডিভিশন খেলার জন্য, তারপর আমরা ভোটের পরে ফার্স্ট ডিভিশন খেলবো। এবং প্রতিটি জেলাকে সেভাবে আমরা তৈরি করছি, যে জেলাদেরকে যারা দায়িত্ব পেয়েছেন নতুন করে। আপনি জানেন যে জেলাগুলিতে ফুটবল ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল অনেকগুলি জেলায়, নতুন করে কমিটি দেওয়া হচ্ছে। সেই কমিটিগুলো হয়ে গেলেই আমরা লিগ খেলা শুরু করব জেলাগুলিতে। আপনারা কি জেলায় জেলায় যাবেন? জি, অবশ্যই যাব। জেলায় না গেলে তো আসলে জেলার সমস্যাগুলো আপনারা আসলে তুলে ধরতে পারবেন না। যেমন ফুটবলের কিছু সমস্যা আছে, যেমন যে ক্রিকেটারদের জন্য বা যারা আপনার ক্রিকেটের সাথে জড়িত তাদের জন্য স্টেডিয়ামে অফিস আছে। যারা ফুটবল ফেডারেশনের যারা দায়িত্ব থাকে জেলায়, তাদের জন্য কিন্তু কোনো আলাদা কোনো অফিস নেই। আপনার স্টেডিয়াম আপনার যেগুলি আছে জেলাগুলিতে, সেগুলিতে আপনার ক্রিকেটের জন্যই পিচ করা থাকে। মানে ফুটবলের জন্য আলাদা ফ্যাসিলিটি এখনও জেলাগুলিতে দুই একটা জেলা থাকতে পারে, বেশিরভাগ জেলা ফুটবলের জন্য আলাদা মাঠ হতো, মাঠের দরকার। সেই মাঠ নিয়ে আমরা বিশ্বাস করি যখন গণতান্ত্রিক একটি সরকার আসবে তখন এগুলো নিয়ে আমরা পর্যাপ্ত বরাদ্দও তো থাকে না। না, পর্যাপ্ত বরাদ্দ আপনার যে লিগগুলি যে চালু আমরা যে করব, আপনার দেখা স্থানীয় হয়তো আপনার ভাবে ব্যবস্থা করতে হয়, অথবা আপনার ঢাকা থেকে হয়তো বাফুফের সভাপতি সাহেবরা ওনারা একটু হেল্প করেন। এছাড়া কিন্তু কোনো হেল্প পাওয়া যায় না, ফুটবলের কোনো আলাদা বরাদ্দ হয় না। আপনি ব্যবসায়ীদের সব থেকে বড় সংগঠনে বিসিসিআইয়ের সদস্য, আপনি চাইলে তো এই ব্যবসায়ীদেরকেও উদ্বুদ্ধ করতে পারেন এই ফুটবলের আমরা ইতিমধ্যে যেটা বললাম যে আপনার লীগ কমিটিতে আমরা ঢাকায় মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্পন্সর নিব ব্যবসায়ীদেরকে বিভিন্ন জেলাগুলিতে, যার আমরা তাদের কাছে যাব এবং বড় বড় ব্যবসায়ীদের কাছে যাবো যে আপনারা আমাদের এমনি কোনো পয়সার প্রয়োজন নেই, আপনারা আমাদেরকে স্পন্সর হন খেলাগুলির। এবং আমার বিশ্বাস যে আমরা যদি তাদের কাছে কথা বলি, এবং সবাই চায় যে দেশের পরিস্থিতি একটু ভালো থাকুক, মাঠে খেলাধুলা হোক, এবং যখনই আপনি মাঠে খেলাধুলা হবে তখন আমাদের যে ছোটো ভাইরা আছে, ইয়াং জেনারেশন, তারা ভালো থাকবে। এবং এটা সকলেরই একটা প্রত্যাশা আছে যে এই দেশটা আমাদের সকলের, এবং খেলাধুলার মাধ্যমে আপনার যারা খেলাধুলা করে বিশেষ করে তারা কোনো খারাপ কাজের সাথে জড়িত হয় না, এবং আমরা বিশ্বাস করি যে আমরা স্পন্সর পেয়ে যাব। আপনি যেহেতু একজন ব্যবসায়ী, 5 আগস্ট সরকার পতনের পর বর্তমানে ব্যবসায়িক পরিবেশ কেমন? বর্তমান ব্যবসায়িক পরিবেশ এমনিতে ভালো, বাট আপনাকে যে কথাটা আমি বলতে চাই যে এখন তো একটা দেশের একটা তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন অনেকগুলি কাজ ইচ্ছে করলে আপনি করতে পারবেন না। অনেক ব্যবসায়ীরা আপনার যেভাবে রাজনৈতিক গভর্নমেন্টের সময় ব্যবসা করতে চায়, একটু খোলা মনে ব্যাংকদের সাথে কথা বলতে চায়। আমি অনেক ব্যাংক সম্বন্ধে জানি যারা এখন লোনও দিতে চান না, তা ওনারা গেলে বলেন যে আগে একটা রাজনৈতিক গভর্নমেন্ট আসুক, দেশে একটা স্থিতিশীলতা আসুক। সেই কারণে এখন কিন্তু ব্যবসা বাণিজ্য একটু খারাপই যাচ্ছে। মানে তত্ত্বাবধায়ক সরকারের উপর তো মানুষ অনেক ভরসা করেছিল, তাহলে না, তত্ত্বাবধায়ক সরকার ভরসা করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারকে মানুষ মেনেও নিয়েছে। কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য জায়গাগুলো কি, আপনি ইনভেস্টররা আপনার দেশের স্থিতিশীলতা না থাকলে ইনভেস্ট করতে চায় না। আপনি ইতিমধ্যে দেখবেন যে আপনারা যাতে সাংবাদিকতা করেন, অনেক ছোটো ছোটো ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে টাকার অভাবে। আমি জানি এটা। মানে এই সংকটটা আসলো কেন? সংকটটা হয়ে গেল যে প্রথমে তো টাকা দেশ থেকে চলে গেছে দেশের বাইরে, টাকার তো একটা ঘাটতি হয়েই গেছে, অনেকগুলি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এই ব্যাংকগুলি যখন দেউলিয়া হয়ে গেছে, ধরেন যে আমি একটা ব্যাংকের পার্টি, আমার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, আর আমার মনে করেন যে একটা পুঁজি প্রয়োজন ব্যবসাতে, সেই ব্যাংক তো দিচ্ছে না, আমি তো অন্য ব্যাংকের সাথে ব্যবসা করি নাই, তো আমার ব্যাংক যখন আমাকে সাপোর্ট দিচ্ছে না, তখন তো আমি আর ব্যবসা, হয়তো কর্মচারীদের বেতন, আপনার আমার র মেটেরিয়ালস কেনার আমি টাকা পাচ্ছি না, তখন আমার বাধ্য হয়ে আমি আমার ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছি। এই সরকারের তো বিদেশি বিনিয়োগের অনেক গল্প শুনিয়েছিল, আসলে সেটা কি সেই প্রত্যাশা পূরণ হয়েছে? আসলে এটা তো সরকারের পলিসির ব্যাপার, সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারেননি ওনারা যেভাবে বিদেশি বিনিয়োগের কথা বলেছিলেন সেভাবে কিন্তু বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসেনি। না আসার কারণ কিন্তু যুক্তিও আছে, যে কোনো বিদেশিরাই আপনার রাজনৈতিক গভর্নমেন্ট ছাড়া যে যত কথাই আমরা বলি, ওনারা আসতে চান না। এই সংকট সমাধানে বিসিসিআইয়ের পক্ষ থেকে আপনারা কি সরকারের সাথে বসেছিলেন? আমরা বিসিসিআই, আপনি ইতিমধ্যে জানেন যে বিসিসিআইয়ের আমাদের যে কমিটি নিয়ে একটু ঝামেলা আছে, আমাদের এখন প্রশাসক আছে, তো আমরা তো ওনাদের কথা বলছি, এবং যে কথাটা আমরা বললাম যে
এখানে যখন বিসিসির বিজনেস প্রতিনিধিরা যারা নেতৃত্ব দিবেন তখন তারা গভর্নমেন্টের সাথে এগুলি নিয়ে কথা বলবেন। এখন তো প্রশাসক সাহেবরা তো আসলে আমরা যেভাবে বিজনেসম্যানরা যেভাবে কথা বলতে পারবো ওনারা সেভাবে বলতে পারেন না। আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার ভাটা আছে, আমার নামে একটা ভাটা আছে, আমি ঠিকাদারি করি। আমি আবার কৃষকও বলতে পারেন। আমার বাগান আছে, কিসের ফলের বাগান, আমের বাগান আছে। হ্যাঁ, ঠাকুরগাঁয়ে আমরা এগুলো নিয়েই আমরা করি। আমাদের ছোট শহর, আমরা সেভাবেই চলি। আর ছোট ছোট ব্যবসা কিছু আছে, এগুলো নিয়ে আমাদের চলা আর কি। এফবিসিসির সদস্য হতে গেলে কোন মাপের ব্যবসায়ী হতে হয়? আপনি এফবিসির সদস্য প্রথম আপনি চেম্বারের, আপনি লোকাল চেম্বার থেকে জিতে আসতে হবে। আমি লোকাল চেম্বারে আপনার যতবারই ভোট করেছি জিতেছি, এবং ওইখানকার আমি মেম্বার হওয়ার পরেই আমি। লোকাল চেম্বারে বা মেম্বার হয় কারা? লোকাল চেম্বারে যারা আপনার গভর্নমেন্টকে ট্যাক্স দিবে, ভ্যাট দিবে, এবং বিজনেস আইডি, যে কোনো ব্যবসায়ী। হ্যাঁ, যে কোনো ব্যবসায়ী, বিজনেস আইডি থাকবে যাদের, যে বিজনেসম্যান সে একজন, সেই ওই চেম্বারে সদস্য হতে পারে। সদস্য হলে তারপর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে তাকে জিতে আসতে হবে। আচ্ছা, ওখান থেকে। আগামী 10 বছরে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমার, যদি আপনি আগামী 10 বছরে কথা বলেন, আমার যে চিন্তা চেতনা, আমি আল্লাহ যদি আমি নির্বাচন করি, আল্লাহ যদি আমাকে মেয়র বানান, কামিয়াব হই আমি, তাহলে আমি এই মেয়র নির্বাচনটাই আগামী 10 বছরের আমার ইচ্ছা, যে হলে যে আমি ঠাকুরগাঁ মানুষের সাথে থেকে, আমি মেয়র থেকে আমি মানুষের পাশে থাকবো, এবং আমার যে রাজনৈতিক অবস্থান এখন যেটা আছে এটা যেন আরও ভালো করতে পারি, আরও যেন মানুষের কাছে পৌঁছে যেতে পারি, সেটাই আমার চিন্তা থাকবে। আপনাদের ঠাকুরগাঁয়ে একটা বিমানবন্দর আছে যেটি দীর্ঘদিন ধরে বন্ধ। বিএনপির মহাসচিব তিনি কিন্তু বিমান প্রতিমন্ত্রীও ছিলেন, তখন বিএনপি ক্ষমতায় ছিল। সেই সময় আসলে কেন বিমানবন্দরটি চালু করা সম্ভব হয়নি? সেটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি একটি। আসলে আপনি আমাদের উত্তরবঙ্গ গিয়েছেন কখনো? হ্যাঁ, গিয়েছেন। তো আপনি জানেন, আমরা যখন 2001-এ ক্ষমতায় ছিলাম, ঠাকুরগাঁয় ছোট্ট একটি বিমান, সৈয়দপুরে ছোট্ট একটি বিমান চলতো, 35 সিটের বিমান যেত। আমরা 16-17 জন যেতাম, 35 জন যাত্রীও হতো না। মানে অর্থনৈতিক অবস্থা এবং তখনকার মানুষের জীবনযাত্রার মান, আপনার ওই 35 সিটের বিমানটাই কিন্তু সৈয়দপুরে ফুলফিল হতো না। আর এখন কিন্তু সৈয়দপুর থেকে 8-9টা বিমান আপ ডাউন করে প্রতিদিন। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষ সময়টাকেও দেখছে, রাস্তাঘাটে জ্যাম অনেক। আর তখন তো ঠাকুরগাঁ প্রশ্নই আসে না। যেমন সৈয়দপুরের মতো জায়গায়, সৈয়দপুর আমার 8টা জেলার মাঝখানে, আর আমার ঠাকুরগাঁ একটা কর্নারে। আর সৈয়দপুরে ইতিমধ্যে তখন ইপিজেড হয়ে গেছিলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওখানে বেড়ে গেছিলো, বিভিন্ন কারণে সৈয়দপুর কিন্তু ডেভেলপ করেছে বিমানটা। এখন আবার ঠাকুরগাঁ যদি আমরা চিন্তা করি যে না, বিমান হয়তো চালানো যাবে, সেটাও একটা বেশি কিন্তু বিমান চলবে না। আমরা একদম একটা কর্নারে, ঠাকুরগাঁ পঞ্চগড় আমরা একটা কর্নারে। অতএব তখন এটা তো আপনি যে ইনভেস্ট একটা আপনার বিমানবন্দরে, আপনার যেই টাকাটা ওখানে খরচ করতে হবে, সেই টাকার আউটপুটটা তো লাগবে আপনার। এখন কি আসলে বিমানবন্দর চালু করার মতো পরিবেশ তৈরি হয়েছে? এখন ঠাকুরগাঁ আমি মনে করি, এখন যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে ঠাকুরগাঁ বিমানবন্দর চালু করবেন, তাহলে কিন্তু সম্ভব। আপনার কাছে রাজনীতিতে আদর্শ নাকি ক্ষমতা, কোনটি বেশি? আদর্শ তো বটেই। আপনি আদর্শবিহীন যখন রাজনীতি করতে যাবেন, তখন তো আপনি ওই যে গুন্ডা পান্ডা পালবেন, মাস্তানি করবেন, মানুষের পাশে থাকবেন না, গায়ে জড়িয়ে কাজ করবেন। আপনি যদি মেয়র নির্বাচিত হন ভবিষ্যতে, প্রথম 100 দিনে কোন কোন কাজগুলোকে গুরুত্ব দেবেন? প্রথম 100 দিনে আমার ঠাকুরগাঁয়ে, আপনাকে এর আগেও বললাম যে আমাদের ঠাকুরগাঁয়ের রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ, নেই বললেই চলে, উঠে গেছে সব। তো এই কাজগুলি আগে করতে হবে 100 দিনের মধ্যে। আপনার প্রথমেই রাস্তা এবং এই যে আপনার আবর্জনা, বর্জ্যর যে অবস্থা, বর্জ্য কোনো শোধনাগার নাই ঠাকুরগাঁয়, সেই কাজটিকে প্রথম করতে হবে। নাহলে আপনি মনে করেন যে রাস্তার পাশে বর্জ্য পড়ে থাকে, এইগুলি মনে করেন যে এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা দেখেননি। প্রথম কাজ এই 100 দিনের মধ্যে এই কাজগুলি আগে হাত দিতে হবে। হ্যাঁ, বিগত 15-16 বছরে উত্তরবঙ্গে আসলে কেমন উন্নয়ন হয়েছে? আপনি যদি উত্তরবঙ্গের কথা বলতে চান, আমি আমার ঠাকুরগাঁ নিয়ে আগে বলি। ঠাকুরগাঁয়ে চোখে দেখার মতো কোনো উন্নয়ন 15-16 বছরে হয়নি। যাতায়াত ব্যবস্থা শুধু হাইওয়েটা আমাদের ভালো আছে। আমি আপনাকে চা খেতে খেতে বলেছিলাম, কিন্তু আপনি যদি আমার ঠাকুরগাঁ পৌরসভা, কালকে আপনাকে আমি নিয়ে যাই, যদি আপনি যে দেখেন তো বলবেন যে এখানে আপনারা বসবাস করেন কীভাবে। সেটা ভিতরে কোনো উন্নয়ন হয়নি। এটা মনে হয় দেশের অধিকাংশ পৌরসভারই চিত্র একই রকম মনে হয়। আমার পাশের জেলা দিনাজপুর, মানে ব্যাপারটা হয়ে গেল দিনাজপুরের মতো জায়গায় 4-5জন মন্ত্রী ছিলেন। শুধুমাত্র দিনাজপুরে আমাদের বিএনপি মেয়র ছিল বলে জনগণের সেই দুর্ভোগটা দিয়েছে যে তারা পৌরসভায় কোনো ফান্ড দেয়নি। আর আমার সব ভোটটা ছিনিয়ে নিয়ে গেল।
যে আমরা ঠাকুরগাঁও উন্নয়ন করব। 3.5 বছর তারা দায়িত্ব ছিল, একটা রাস্তাও করেনি। আপনার পৌরসভা বাদে অন্যান্য পৌরসভায় যদি অন্য কোনো দলের মেয়র নির্বাচিত হয় তাহলে বিএনপিও কি সেম কাজই করবে? আমরা যে কারণে বলতেছি আইনের সঠিক প্রয়োগটা করতে হবে। আপনার যে গভর্নমেন্টের নীতিমালা আছে সেই নীতিমালাটাকে ঠিক রাখতে হবে, যে এখানে কোথাও বিএনপির মেয়র হতে পারে, কোথাও জামাত ইসলাম হতে পারে, কোথাও জাতীয় পার্টি হতে পারে বা অন্য দলের হতে পারে, কিন্তু সেখানে আপনার একটা নিয়ম আছে, গভর্নমেন্টের একটা ফান্ড বরাদ্দের সিস্টেম আছে, প্রজেক্টের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের মাধ্যমে যদি আমরা চলি তাহলে সব এলাকায় উন্নয়ন করা সম্ভব। আপনি যদি ব্যক্তিগত কারণ দেখিয়ে আপনার এলাকার উন্নয়ন না করেন, আপনি ওই এলাকার এমপি মনে করেন, আর আপনার পৌরসভা মেয়র হলো জামাতের, তো আপনার ওই ভোটারগুলো তো আপনার ভোটার, আপনি তাদের জন্য কাজ করবেন না? সকলের জন্য কাজ করতে হবে, সব পৌরসভাকে সমানভাবে দেখতে হবে। আপনার কাছে দলীয় আনুগত্যের চেয়ে জনস্বার্থ কতটা বেশি জরুরি, এবং যদি দলীয় কর্মী অনিয়ম করে আপনারা কোন নীতিতে আগাবেন? আমরা দলীয় কর্মী যদি অনিয়ম করে, আমরা ইতিমধ্যে আমাদের ঠাকুরগাঁও আমি বলেছি যে আমাদের শান্তশিষ্ট জায়গা, আমার 5 তারিখের পর ছোটোখাটো 2-1টি ভুল করেছিল আমাদের কিছু কর্মীরা, আমরা কিন্তু সাথে সাথে আমাদের প্রিয় মহাসচিবের নির্দেশে তাদেরকে বহিষ্কার করে দিয়েছি এবং তাদের ভিতরে পার্টির সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। অতএব আগে জনগণ, দেশ, তারপরে তো আমি যদি দেশের জন্য জনগণের জন্য কিছু করতে না পারি তাহলে শুধু তো আমার দল দিয়ে চলবে না। আপনার সব থেকে বড় রাজনৈতিক দুর্বলতা কি বলে মনে করেন? বড় রাজনৈতিক দুর্বলতা আপনি মনে করেন যে তেমন কিছু আমি মনে করি না, কারণ আমি মনে করি রাজনীতিতে প্রথম যে কাজটি সেটা হলো যে আপনি যদি রাজনীতি করেন, মনোযোগ দিয়ে এই কাজটি করেন যে আমি মানুষের সাথে কাজ করব, তাহলে আসলে রাজনীতির দুর্বলতা থাকে না। আর যদি আপনি পার্ট টাইম পলিটিক্স করেন তাহলে তো দুর্বলতা থাকবেই। সারা দেশেই আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক তো ছিল বা এখনো আছে, ঠাকুরগাঁয়ে কি অবস্থা? না, নিঃসন্দেহে ঠাকুরগাঁও তো আওয়ামী লীগের দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল এবং আমাদের ওই অঞ্চলটা একসময় আওয়ামী অঞ্চলই ছিল। আমাদের প্রিয় মহাসচিব সাহেব যখন ভোট করা শুরু করেন আস্তে আস্তে করে আমাদের দল সুসংগঠিত হয়েছে। এবং আওয়ামী লীগ যারা করেছে, যারা আমি যেটা বলবো যে যারা আওয়ামী লীগের ভাসমান ভোটার, তারা এখন মনে করছে যে আমাদের ঠাকুরের কথা বলতে পারি যে আমাদের প্রিয় মহাসচিব, অনেকে দেখা করছেন, অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন যে তারা আমাদের ধানের শীষের পক্ষে এবং মহাসচিবকে ভোট দিবেন। মানে তার মানে আওয়ামী লীগকে আপনারা শেল্টার দিচ্ছেন? বা আওয়ামী লীগের শেল্টারের বিষয় আসেনি, কিন্তু শেল্টার তো হইল যে যারা রাজনৈতিক পদবিতে ছিলেন। আমি যেটা আপনাকে বলছি, পদবিতে কম লোক থাকে, ভাসমান একটা, যেমন বিএনপি কিন্তু একটা ভাসমান ভোট আছে। মানে ভাসমান ভোট কোনগুলো? যেটা মনে করেন যে হয়তো আপনি মিছিলে যায় না, মিটিংয়ে যায় না, আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যায় না, বিএনপির মিছিল মিটিংয়ে যায় না, কিন্তু দেখা গেছে আপনি মনে মনে একটা ভাবেন যে আমি ধানের শীষকে ভোট দিব, কেউ হয়তো ভাবে আমি লাঙ্গলকে ভোট দিব, কেউ ভাবে যে হয়তো নৌকাকে ভোট দিব। এটাই হলো ভাসমান ভোট। এই ভোটটাই আপনার মনে করেন যে যারা একসময় নৌকাকে হয়তো ভাবতেছিলেন, যারা নৌকাকে দিতেন বা মনে মনে ভাবতেন, তারা কিন্তু এখন আর এই গত গভর্নমেন্টের কার্যকলাপের কারণে এখন কিন্তু তারা চায় যে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য। এখন ধরেন পদবিতে তো খুব কম সংখ্যক মানুষই থাকে, ভাসমান ভোট বাদেও তো আরও আওয়ামী লীগের ভোট নিশ্চয় আছে, সেই সব ভোটারদের আকৃষ্ট করতে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা কিন্তু, আমি বলি আপনাকে, আমরা মাস পিপলের কাছে চলেছি, সাধারণ জনগণের কাছে। আমরা কিন্তু কোনো দলের নেতাদের কাছে ভোট চেতে এখনও যাইনি, বা আমরা মনে করি না যাওয়ার প্রয়োজন আছে। আমরা মনে করি জনগণ আপনার আমাদেরকে যে ভোট দেয় তাহলে আমরা নির্বাচিত হব। আমাদের আসলে কোনো কাউকে শেল্টার দেওয়ারও প্রয়োজন নাই, আর কারোর সাথে নেতাদের সাথে আমাদের যোগাযোগ করার প্রয়োজন। আর বেশিরভাগই যারা অন্যায় করেছে, যারা জনগণের ক্ষতি করে, তারা তো বেশিরভাগই পলাতক। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একই সাথে দুটো প্রশ্ন করব যে আগামীতে আপনি কেমন ঠাকুরগাঁও দেখতে চান এবং কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আমি আপনাকে বলি, আমাদের ঠাকুরগাঁওর একটা নাম আছে নিশ্চিন্তপুর, এবং আমাদের মুরব্বীরা একসময় সব দলের নেতারা ঠাকুরগাঁও চৌরাস্তায় একটা আমাদের জায়গা আছে, সেখানে একটা হোটেল ছিল, পেলটু কাকার হোটেল। যে রাজনীতি করতেন ওইখানে যায় সবাই একসাথে চা খেতেন, সব নেতারাই, সব দলের নেতারাই। তো সেই পরিবেশ আমার ঠাকুরগাঁও ছিল, এটা গত গভর্নমেন্ট নষ্ট করে দিয়েছে। এবং ঠাকুরগাঁওকে আমরা সেই নিশ্চিন্তপুর বলতে চাই, যে সেই নিশ্চিন্ত জায়গায় আমরা যেন থাকতে পারি, সেই পরিবেশ তৈরি করা আমরা চেষ্টা করব, যে সেই আগের পরিবেশে যেন সবাই একসাথে চলতে পারি, ঠাকুরগাঁও যেন সব ধরনের মানুষরাই যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর বাংলাদেশ হলো, আমি আপনাকে বলি, বাংলাদেশ তো আপনি আমরা ক্ষমতায় আসবে, যারা নির্বাচিত হবে আগামীতে, যারা মূল দায়িত্ব পালন করবেন, ওনাদের উপরে ডিপেন্ড করবে যে দেশ কীভাবে সঠিকভাবে পরিচালনা হবে। তারপর আপনি কেমন বাংলাদেশ? আমরা চাই এদেশ একটা শান্তশিষ্ট দেশ, আমরা সবাই এক, আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই দেশটা, বাংলাদেশটা সবারই। এবং আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে ধর্ম যার রাষ্ট্র সবার।
তো সেই জায়গায় আমরা কাজ করতে চাই এবং আমরা সেই রাষ্ট্র দেখতে চাই যে সব ধর্মের মানুষেরা, সব শ্রেণীর মানুষেরা ভালো থাকবে। জনাব শরীফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, আপনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এই স্টুডিওতে আসার জন্য। যারা আপনাদের কলাকৌশলী এখানে আছে সকলকে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশের জনগণকেও ধন্যবাদ জানাই। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।